মূল্যস্ফীতির কারণে বেড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। ডলার সংকটের চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে শিল্পের উৎপাদনও কম হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই শুরু হলো নতুন অর্থ বছর। অর্থনীতিবিদরা বলছেন, নতুন অর্থ বছরে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে নীতি নির্ধারকদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বছর জুড়ে মূল্যস্ফীতি ছিল 9% উপরে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, প্রত্যাশার চেয়ে কম প্রবাসী আয়, রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি, নেতিবাচক আমদানি প্রবৃদ্ধি এবং ব্যাংকিং খাতে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ, এমন নানা উদ্বেগের মধ্য দিয়ে শেষ হয়েছে 2023-24 অর্থবছর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধার বাড়িয়ে কঠোর মুদ্রানীতি নিলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তেমন সফলতা পায়নি। সরকারের ব্যয় মেটানোর জন্য টাকা ছাপানো যাবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যাংকগুলোকে তারল্য সংকটের নাম করে তাদেরকে উদ্ধার কার্যের নামে টাকা ছাপিয়ে যে তারল্য সহযোগিতা দেওয়া হচ্ছে, সেটা টাকা ছাপানোরই সমতুল্য এবং এটাও কিন্তু টাইট মনিটারি পলিসিকে সিরিয়াসলি আন্ডারমাইন করছে। গত অর্থবছর জুড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ ছিল। IMF এর লক্ষ্যমাত্রা অনুযায়ী ন্যূনতম রিজার্ভ ধরে রাখতেও ব্যর্থ হয় বাংলাদেশ ব্যাংক। গেল অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আমদানি প্রবৃদ্ধি নেতিবাচক ছিল। মে পর্যন্ত রপ্তানি বেড়েছে মাত্র 2.01%, প্রবাসী আয় বেড়েছে 10%। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 9%-এর আশপাশে ঘোরাফেরা করেছে। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। সুদের হার যদি 13.5-14%-এর উপরে চলে যায়, তখন সেটা আসলে যেহেতু ব্যবসায়ীদের পক্ষে আসলে সাস্টেনেবল না, এটা একটা বড় ধরনের অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি করবে। তো যেই কারণে আমরা মনে করি যে ইন্টারেস্ট রেট একটা পর্যায়ের উপরে চলে গেলে আমাদের হয়তো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি থেকে ঘুরে অন্য পথে হাঁটার প্রয়োজন পড়বে। নতুন অর্থবছরে বিনিয়োগ চাঙ্গা না হলে কর্মসংস্থান তৈরি করা কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি উৎপাদন প্রবৃদ্ধি বাড়াতে জ্বালানি সংকট দূর করার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। যারা মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কার্যকর কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে বলে আপনি মনে করেন কিনা, আপনার পরামর্শকে কোনো জায়গায় কি ঘাটতি দেখছেন? ধন্যবাদ। প্রথমত বলবো যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা দেখেছি যে গত 3 মাস আগ পর্যন্ত, 3 মাস আগ পর্যন্ত সরকারের যে নীতিগুলো ছিল সেটা কিন্তু মূল্যস্ফীতিকে টার্গেট করে নাই, সেটা ছিল প্রবৃদ্ধিকে টার্গেট করা। অর্থাৎ 9-6 ইন্টারেস্ট রেটকে কমিয়ে রাখা ছিল, এক্সচেঞ্জ রেটকে বেঁধে রাখা ছিল, ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তারা ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে, বুমেরাং হয়ে আসছে। অর্থাৎ মূল্যস্ফীতি তো কমেই নাই, সরবরাহ বাড়ে নাই, বিনিয়োগও বাড়ে নাই। যাই হোক, পরবর্তীতে সরকার সেটা রিয়েলাইজ করেছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা যদি হারিয়ে ফেলি তাহলে কখনোই সেই দেশে বিনিয়োগ হবে না। কাজে আমাকে প্রথম এবং যেটাই হচ্ছে সর্বোত্তম উপায় হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, ব্যালেন্স অফ পেমেন্ট, রিজার্ভ, এগুলোকে বাড়াতে হবে, ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি কমাতে হবে, এগুলো করতে হবে। সেই উদ্দেশ্যে একটা ইনস্ট্রুমেন্ট সবচেয়ে বেশি এফেক্টিভ, সেটা হচ্ছে মনিটারি পলিসি। পৃথিবীর সব কেন্দ্রীয় ব্যাংক সেটা করেছে, দেরিতে হয়েছে, বাট বাংলাদেশ ব্যাংক মে মাস থেকে সেই পথে হাঁটছে। ফলে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সত্যি কথা। হ্যাঁ, বিজনেসের একটু কষ্ট হবে, সত্যি কথা, কিন্তু আমাকে কষ্টটা স্বীকার করে নিতে হবে বৃহত্তর স্বার্থে, বিজনেসের স্বার্থে, টেকসই স্বার্থে, করার স্বার্থে। কাজে আমি মনে করি যে ইনফ্লেশন কমে আসবে, অবশ্যই কমে আসবে, যদি আমরা এই সংকোচনমূলক মুদ্রানীতিকে ধরে রাখতে পারি। কিভাবে ধরে রাখবো? একটা হচ্ছে টাকা ছাপানো যাবে না, সেটা সরকারের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক। এবং ব্যাংকিং খাতের যে দুরবস্থাকে দূর করার জন্য যে তাদের তারল্য সংকট, যদি টাকা ছাপিয়ে তাদেরকে তারল্য দেওয়া হয়, সেটা তো টাকা ছাপানোই হলো, সেটা তো আবার মূল্যস্ফীতিকে উস্কে দেবে। কাজে আমাকে সতর্ক হতে হবে যে আমি কোনোভাবেই এমন কিছু করবো না কেন্দ্রীয় ব্যাংক হিসেবে যেটা আমাকে আমার মূল্যস্ফীতির যে টার্গেট সেখান থেকে আমাকে বিচ্যুত করে। 6.5% বাই
আগামী বছরের জুন মাসের মধ্যে অবশ্যই হতে পারে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে কি দেখেছি বা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোতে দেখেছি আমরা 11% পর্যন্ত মূল্যস্ফীতি উঠেছিল, সেখান থেকে এটা কমে 2% নেমে এসছে। ইংল্যান্ডে, ইউকেতে সেটা কমে এসছে। আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো, কিন্তু নীতি সঠিক হতে হবে, নীতিকে কার্যকরভাবে যারা বাস্তবায়ন মনসুর, করতে হবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে ডলার এবং জ্বালানি এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় এখন এই মুহূর্তে আসলে কি করণীয়, যেহেতু পরিস্থিতি আমরা মূল্যস্ফীতির কথা বলছিলাম? দেখুন, আমি মনে করি যে সরকার চেষ্টা করছে জ্বালানি আমদানিতে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যেমন একটা একটা ঝড় হয়ে কিছু এফএসআরইউ নষ্ট হয়ে গেছে, ফলে আমাদেরকে গ্যাস সরবরাহে ব্যাহত হচ্ছে। কারণ আমরা তো এখন আমদানিকৃত গ্যাসের উপরে কিন্তু আমরা এখন নির্ভরশীল ব্যাপকভাবে। এটা আমাদের আমদানি করতেই হবে। আমদানির জন্য আমাদেরকে এখন মূল্যগুলোকে মোটামুটি ভাবে একটা সামঞ্জস্যকরণ করা হয়ে গেছে। এখন যেটা হলো যে সামঞ্জস্যকরণের মাধ্যমে এবং যে ডেফিসিট গুলো হয়ে গেছে সেই পেমেন্টস গুলোকে শোধ করতে হবে সরকারকে, করে এই খাতটাকে একটা স্থিতিশীল পর্যায়ে আনতে হবে, যাতে আমরা পর্যাপ্ত গ্যাস আমদানি করতে পারি, পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে পারি, এবং দেশের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে তাদেরকে কম্পিটিটিভ প্রাইসে বিশ্ব যে দাম সেই দামেই যেন আমরা দিতে পারি, তার চাইতে বেশিও না কমেও না। আমরা সরকারকে লস নিতে বলছি না, কিন্তু জনগণকে এবং ইন্ডাস্ট্রিকে আমরা যেন অতিরিক্ত চাপের মধ্যে না ফেলি। জি, জনাব মনসুর চৌধুরী, যেটা আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে আপনি বলছিলেন যে আমরা আসলে এখন প্রবৃদ্ধির টার্গেট করে এগোচ্ছি, তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করে প্রবৃদ্ধিকে টার্গেট করা আসলে কতটুকু যৌক্তিক? আমার ধারণা হচ্ছে এটা একেবারেই অযৌক্তিক। মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা যদি আমরা না আনতে পারি, ওই প্রবৃদ্ধি কখনোই টেকসই হতে পারে না। কাজেই আমাকে তো টেকসই প্রবৃদ্ধি করতে হবে। আমাকে করতে হবে যে আমি একটা 6%, 7%, 8%, 9% যাব। আমি 6% বা 7% করে পরবর্তীতে 5-এ নেমে 4-এ নেমে যাব, সেটা তো কাম্য হতে পারে না। কাজেই এমন ভাবে টেকসই ভাবে করতে হবে যেটা আমার প্রবৃদ্ধিকে সামনের দিকে আরো উচ্চ মানে নিয়ে যেতে পারে। নিশ্চয়ই সামনের দিকে টেকসই আসলে প্রবৃদ্ধি হবে, সেটি আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ মনসুর চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।